এই জেলার মাটি অনেক উর্বর। এই জেলাতে কত খ্যাতনামা লোকের জন্ম হয়েছে, যারা পরবর্তীতে এই জেলার মাটিকে আরো সমৃদ্ধ করে তুলেছিলেন। আমরা কথা বলছি করিমগঞ্জ জেলা নিয়ে। এই জেলার একটি সমৃদ্ধশালী গ্রাম ময়না। এই গ্রামে জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম সাধক অচ্যুতচরণ। সাহিত্য চর্চার ক্ষেত্রে যে ব্যক্তি একাধিক গ্রন্থ রচনা করে গেছেন, সেই ব্যক্তির স্মৃতি কিন্তু ময়না গ্রামে খুঁজে পাওয়া দুষ্কর। সম্পর্কের এক নাতি বউ কিছু টাকা সঞ্চয় করে একটি সমাধি বানিয়েছেন, যদিও সেটি সংস্কারের অভাবে ধুঁকছে। ময়না গ্রামে আজও আছে সেই জমিদার বাড়ি, কিন্তু তত্ত্বনিধির তেমন কোনো স্মৃতি নেই। ইতিহাস ঘেটে জানা গেছে অচ্যুতচরণ চৌধুরী 1272 বঙ্গাব্দে 23শে মাঘ জফরগড় পরগনার ময়না গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম অদ্বৈতচরণ চৌধুরী ও মাতা কটিমণি চৌধুরী। তিনি জফরগড়ের জমিদারদের বংশধর ছিলেন। ছোটবেলায় প্রাথমিক শিক্ষা লাভ করার সময় তিনি ইতিহাস ও ধর্মশাস্ত্র শেখেন। বিশেষ করে সাহিত্য ও বৈষ্ণব তত্ত্বের বিশেষ মনোনিবেশ দেন। পরবর্তীকালে প্রাপ্ত বয়সে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বৃন্দাবন, ঢাকা দক্ষিণ প্রভৃতি তীর্থস্থান ভ্রমণ করেন এবং ঢাকা দক্ষিণে নিজ ব্যয়ে গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি পাথারকান্দিতে ভূসম্পত্তিতে কোষাধ্যক্ষ নিযুক্ত হওয়ার আগে 1897 সালে তিনি সিলেটের গিরিশ মিডল ইংলিশ স্কুলে শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন। 1897 সালে তিনি শ্রীহট্ট দর্পণ নামে একটি মাসিক পত্রিকা প্রতিষ্ঠান করেন, যদিও মাত্র 2 বছর পর এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। 1 দশক পরে তিনি সিলেটের ইতিহাস নিয়ে একটি বিস্তৃত রচনার কাজ শুরু করেছিলেন, যার নাম দেন শ্রীহট্টের ইতিবৃত্ত। লেখাটি 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। প্রকাশের পর তার এই কাজটি ব্যাপক প্রশংসিত হয়। সমকালীন ঐতিহাসিক আচার্য যদুনাথ সরকার এটিকে ইতিহাস রচনার ক্ষেত্রে আদর্শ বলে উল্লেখ করেন। তার সংগ্রহে ইতিহাস ও ধর্ম সম্পর্কিত 3000 বই ও পুঁথির সমন্বয়ে সঠিক বিস্তৃত ব্যক্তিগত গ্রন্থাগার ছিল। তিনি বৈষ্ণব ধর্মতত্ত্ব নিয়েও একাধিক বই লিখেছিলেন। আজ আমরা অচ্যুতচরণ চৌধুরীর ভিটেমাটি ঘুরে দেখব আর কথা বলবো স্থানীয় প্রবীণ কয়েকজন ব্যক্তিদের সঙ্গে। আপনার নাম? আমার নাম সাবিত্রী দাস। তোমার বয়স? বয়স তো 77। আপনার কত বছর বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে 19 বছর। এই যে অচ্যুতচরণ চৌধুরী আপনি পাইছেন না? তানে ভাইছি না, তান স্ত্রীরে ভাইছি। স্ত্রীর নাম? স্ত্রীর নাম মুক্তকাশী চৌধুরী। তাই না সুমন আগে গল্প শুনছিলেন দোকান কি করতে বা কিরকম কিছু মনে আছে না? জমিদারির খাজনা মিলছে, দান মিলছে, কোনো অভাব নাই তো, গতিকে ওটাইও চলছে। আর তো ঠাকুর পূজা করছেন, সবসময় ঠাকুরের থালি লাগছে, সবে প্রসাদ ভাইছেন। ঠাকুরের প্রতি হ্যাঁ হ্যাঁ, গৌর বিষ্ণুপ্রিয়া স্থাপিত আসলো। ও গৌর বিষ্ণুপ্রিয়া বাড়িগ্রাম আখড়াত দিদি শোনায় দিয়া গেছেন। আমি পরে আনতাম চাইছিলাম, তখন তারা খেয়ে নিচে গিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গ্রামে এমনি কিছু শুরু কিছু আছে না? কি স্বরূপ তো উত্তর সরকারি পুষ্করণী আছে, শ্মশান আছে। তারাও এমনি তাই মারা গেছেন। দেহ কোন জায়গাতে রাখছিল? দেহ ওখানে আমাদের বাড়ির পিছনেও ওখানে সমাধিস্থ। ওখান থেকে মাটিয়া নিয়ে আমি সামনে মন্দিরটা করছি। ওই যে বাড়ির সামনে মন্দিরটা বানাইতে কবে বানিয়েছিল? মন্দির তো ওই জায়গায় বহুত দিন।
এই মন্দিরটা কেদার লেগে বানিয়েছিল? তার স্মৃতির স্বরূপ আর কি, মানে তার কোনো স্মৃতি নাই। আমি একটা মন্দির বানাইয়া রাখলাম, তান বাড়ির যখন আসি, তান বাড়ির উপরে তো খাইতে আসি, টান লাগিয়ে একটা স্মৃতিস্বরূপ রাখি, একজন মানুষ আইলেও দেখবো, ইয়ে করবো। ও আমার নামও আছে রানী দাস। এমনি যে তাই যে বিভিন্ন ধরনের বই লেখছেন বা এটা এমনি কিছু ফটো বা এটা কিছু আছে না? এটা এটা কিচ্ছু নাই আমার কাছে। এটা তার মেয়ে নিছেন গিয়ারিয়া নিয়ে আরিয়া, এটা কিতা যেন করছেন, এটার কোনো গন্ধবাসও মিলছে না। ওখানে তো মেয়ে কজন আছিল? মেয়ে তো 2জন আছে, 2জন মারা গেছেন। দুজন মারা গেছে। হুম। তখন এমনি আপনারা যে বর্তমান এই বাড়িটা তো তাই না, হ্যাঁ। এখানে আগে আমার মামা শ্বশুরর ও অংশ, আর দিক আছিল, পূব দিক আছিল টান অংশ। কেউ নাই, আমিও খাইয়ার, মিশা মাতিয়া লাভ নাই, আমিও খাইয়ার। তাই না যে আগে যে আপনার দিদি শাশুড়ির লগে গল্প হইতো নি কেন কিতা হত্যা বা কিতা? খুব বেশি দিন বাঁচিছই নতো না, আর আমারও নতুন বিয়া হয়েছে, তখন আর কিতা তান লগে গল্প করতাম। তাই না বয়স কত আছিল? ও বাবা, তার বয়স লাগতা 90 বই। যেহেতু এই গ্রামটা ময়না গ্রাম, কিন্তু এই গ্রামের কোনো যেহেতু বিভিন্ন ধরনের ঐতিহাসিক কিছু জিনিস আছে তথ্য, কিন্তু এইসব ব্যাপারে কোনো ধরনের সরকারি বা হচ্ছে না, কি জন্য হচ্ছে না বা কি কি কারণটা, এটা একটু আমরা। প্রথম কথা হচ্ছে গিয়ে ময়না গ্রাম সম্পর্কে একটা কথা বলি। ময়না গ্রাম যথেষ্ট শিক্ষা দীক্ষায় যথেষ্ট সমৃদ্ধশালী একটা গ্রাম। এই গ্রামে অচ্যুতচরণ চৌধুরী জন্ম নিয়েছেন, এই মাটিটাকে উর্বর করেছেন। তারপর এই গ্রামে প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী বাংলাদেশ থেকে এসে প্রথম এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। এটা এটা সবচেয়ে বড় কথা যে এই গ্রামে আজকে বাড়িগ্রামে যে রাধারমণ আশ্রম, সেই আশ্রমে রাধারমণের পদার্পণের আগে প্রভুর চরণ এই গ্রামে প্রথম পড়েছিল। এই গ্রামে এই গ্রামে আরো কিছু মানুষ আছে এখন পর্যন্ত যারা জীবিত আছেন। এর মধ্যে আছেন রঞ্জিত পুরকায়স্থ, যিনি লোকসঙ্গীতের একটা বিরাট শিল্পী, যিনি রাধারমণ গোস্বামী যাকে স্নেহ করতেন, স্বয়ং স্বরূপানন্দ যাকে স্নেহ করতেন, স্বরূপানন্দের দীক্ষিত তিনি। অচ্যুতচরণ চৌধুরীকেও তিনি দেখেছেন, উনাকে দাদু নাতি সম্পর্ক ছিল যতটুকু আমি জানি। তো এই গ্রামের ইতিহাস বলে শেষ করা যাবে না। তবে কথা হচ্ছে কি, এই গ্রামের মানুষ খুবই ভালো, কিন্তু একটু আমি যেটা বলবো যে অনেক ময়নাবাসী হয়তো মানে আমার উপর মনক্ষুণ্ণ হতে পারেন যে উদ্যোগী কম। যে আমরা যে একটা জিনিস আছে না, আলস্য, আমরা লড়তে পারি না। একটু মনটাকে যদি সতেজ করে যদি ঠিক আছে, আমাদের গ্রামকে আমরা একটু বড় ভারত আসাম সরকার এই গ্রামটাকে মডেল ভিলেজ করেছিল অনেক আগে। এই গ্রামটাকে আসাম সরকার সম্ভবত 2007-এ এটা মডেল ভিলেজ হয়েছিল এই গ্রামটা। তো ইচ্ছে আছে, সবার যদি তাগিদ থাকে, এই গ্রামটাকে, এই গ্রামের ঐতিহাসিক দৃষ্টান্তগুলোকে সংরক্ষিত করে রাখার একটা উদ্যোগ নেওয়া উচিত। ধন্যবাদ। এই যে অচ্যুতচরণ চৌধুরী, আপনি কি কি জানেন এই ব্যাপারে? যেহেতু আমরা বর্তমানে ওনার পরিবারের নাতিবুর সাথে কথা বলেছি, এবং পুঁথির মধ্যে কিগুলো তথ্য আছে, এগুলো তথ্য আমাদেরকে। প্রথম কথা হচ্ছে গিয়ে অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি যাকে বলা হয়, তত্ত্বনিধি একটা উপাধি। হ্যাঁ, মূলত টাইটেল চৌধুরী। সেটা সম্পর্কে, ওনার সম্পর্কে বিশেষ তো কিছু জানি না, তবে কিছু কিছু কথা আমার যতটুকু জানা, পড়াশোনায় যতটুকু পেয়েছি আমি বলছি যে উনি এই গ্রাম তখন ছিল জফরগড় পরগনা ছিল। এই জফরগড় পরগনায় জমিদার বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন।
অদিত্যচরণ চৌধুরীর ছেলে উনি, ওনার বাবা অদিত্যচরণ ছিলেন। তা উনার ছেলে অচ্যুতচরণ চৌধুরী প্রথম সম্ভবত 1865-66 সালে ফেব্রুয়ারি মাসে, যেটা উইকিপিডিয়া ঘেটে জানা গেছে যে উনার জন্ম হয়েছে। এই গ্রামে জন্মগ্রহণ করার পর পড়াশোনা করেন। বেশ মেধাবী ছাত্র ছিলেন ছোটবেলা থেকেই। তারপর উনি উনার ধর্মীয় শাস্ত্রের ব্যাপারে বিশেষ একটা ঝুঁকি ছিল, মানে জানার আগ্রহ বেশি ছিল। পরবর্তীতে তিনি বৈষ্ণব ধর্ম দীক্ষিত হন, চলে যান বৃন্দাবন। সেখানে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন। একদিকে সাহিত্য চর্চা করেন, একদিকে বৈষ্ণব শাস্ত্রীয় ব্যাপারটা সেটা তুলে ধরেন। তো তার লেখা শ্রীহট্টের ইতিবৃত্ত, এটা দুটা অংশে ভাগ করা আছে, উত্তরাংশ শেষাংশ। তো এই দুইটা অংশ সমগ্র শ্রীহট্টের ইতিহাস এখানে সমাদৃত আছে। তারপরেও আরেকটা কথা আছে, যতটুকু জানি প্রতাপগড়, জফরগড়ের সঙ্গে ছিল প্রতাপগড়, এখন পাথারকান্দির অঞ্চল, ওই আসিমগঞ্জের অঞ্চলটা তখন প্রতাপগড়। সেখানে দীর্ঘদিন ভূ সম্পত্তির কোষাধ্যক্ষ হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সেই সুবাদে শ্রীহট্ট দর্পণ নামে একটা পত্রিকাও বের করেছিলেন উনি। লেখালেখি তো অজস্র লেখালেখি করেছেন, বিভিন্ন শাস্ত্রীয় ব্যাপারটা, বিভিন্ন মনীষীদের জীবনী নিয়ে লেখালেখি। তো সেই পত্রিকাটা বেশি দিন টিকেনি, বন্ধ হয়, শ্রীহট্ট দর্পণ সম্ভবত সেটাও বন্ধ হয়ে যায়। অচ্যুতচরণ চৌধুরী, আজকে আমি যেটা বলি, মানে আমার ব্যক্তিগত, যে এত অঞ্চলে ময়না গ্রামের ইতিহাস সমৃদ্ধ করেছে উনাকে আজকে পর্যন্ত আমি দেখিনি যে এই ভদ্রমহিলা উনি অনেক কষ্ট করে এই সমাধিটা রক্ষণাবেক্ষণ করছেন। কিন্তু আমার ইচ্ছা যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যদি এখানে কিছু করা যায়, কারণ এই গ্রামে অনেক কিছু আছে, ইতিহাস বিজড়িত অনেক তথ্য আছে। এখানে চৌধুরী বাড়ির অনেক দালান আছে, যেটা সম্ভবত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে নিয়েছে। তো এখানেও যদি সংরক্ষণ করা যায়, কারণ অচ্যুতচরণ চৌধুরী একটা শুধু নাম নয়, এটা প্রতিষ্ঠান। আমার যেটা, এটা বাংলা সাহিত্যের একটা প্রতিষ্ঠান বলা যায়। উনাকে শুধু একটা ব্যক্তি বিশেষ চিন্তা করার মানে ব্যাপার না, ব্যাপারটা একটা প্রতিষ্ঠান। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে ব্যক্তি নয়, এটা বিরাট প্রতিষ্ঠান। ঠিক অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধিও আমার কাছে মনে হয় যেমন একটা প্রতিষ্ঠান। তার স্মৃতি সংরক্ষিত করে রাখার উদ্যোগ নেওয়া একান্ত জরুরি। ধন্যবাদ।